Hello, good evening. Sound sound দিচ্ছেন? আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি না। জি ভাই, বুঝা যাচ্ছে ভাই। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা আপনাদের? বলেন, রিউমাটোলজি পড়াশোনা কেমন হয়েছে আপনাদের? জি ভাই, হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি প্রথমে আমার কোশ্চেন গুলা যেগুলো আপনারা পরীক্ষা দিচ্ছেন, ওই কোশ্চেন সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনারা যে এক্সাম দিচ্ছেন ওইটাতে একটা লং কোশ্চেন ছিল, 5টা শর্ট কোশ্চেন ছিল, 3টা অস্পি ছিল। ওইটাতে কারো কোনো কিছু জানার আছে? আপনাদের খাতা তো আমি দেখে দিব, আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? সবাই চুপ কেন? কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে? না ভাই, এরকম প্রবলেম কারো কোনো প্রবলেম নাই? অ্যান্সার সব দিতে পারছেন? সবগুলো দিতে পারছেন অ্যান্সার? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের খাতা দেখলাম, কেউ কেউ খুব ভালো লিখছেন, কেউ কেউ একেবারেই অল্প লিখছেন। এইরকম মানে দুই রকমের মেরু। কেউ কেউ অনেক বেশি লিখছেন, বেশি লিখতে পারলে ভালো, কিন্তু কেউ কেউ দেখলাম একেবারেই অল্প লিখছেন। আমি প্রথমেই কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করিনি। আমাদের কোশ্চেন, প্রথম কোশ্চেনটা ছিল জয়েন্ট পেইন এন্ড ব্রেথলেসনেস। জি জয়েন্ট পেইন এন্ড ব্রেথলেসনেস, এটা 6 মান্থ। এখানে প্রথম কোশ্চেনটা ছিল জি। মেক এ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন ইউ উইল লুক ফর। চেকলিস্ট, যে কোনো চেকলিস্ট চাইলেই আপনি হচ্ছে একটা ডিফারেন্সিয়ালস তৈরি করতে হয়। এটাতে ডিফারেন্সিয়ালস কয়টা ডিফারেন্সিয়ালস দিচ্ছেন এই প্রথম কোশ্চেনটাতে? আমাকে ডিফারেন্সিয়ালস গুলো একজনে বলেন তো, কি কি পসিবিলিটিস হইতে পারে? 6 মান্থ ধরে যদি একজনের জয়েন্ট পেইন আর ব্রেথলেসনেস হয়, যে কোনো একজন ভলান্টিয়ার সচ্চয় বলেন কি কি হতে পারে? ভাইয়া হ্যালো। জি হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যালো। শুনতে পাচ্ছি। যে আমরা তো লিখছি ভাইয়া, এটা হচ্ছে যে ডিপিএলডি উইথ আরএ অর এসিলি, তারপর হচ্ছে টিবি, নিউমোনিয়া। এইখানে প্রথম কথা শুনুন, এইখানে ডিপিএলডি উইথ আরএ হবে না, এখানে হবে আরএ, মানে আপনি আরএ লেখেন অথবা কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যাসোসিয়েটেড ডিপিএলডি। আপনি জি। ডিপিএলডি উইথ আরএ লিখলে হবে না, আপনি আরএ উইথ ডিপিএলডি লেখেন, সেটা ঠিক আছে। হ্যাঁ কথা ভাইয়া, এইটা একটা কোশ্চেন ছিল যে দুইটা সিমটমই ছিল একই সময়ের, হুম দুইটা সিমটম ছিল একই সময়ের 6 মাস ধরে। হুম তাতে কোনো অসুবিধা নাই। আপনি প্রথম যেটা ডিফারেন্সিয়ালস বলছেন সেটা আরএ রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ ডিপিএলডি বলতে পারেন, কিন্তু ডিপিএলডি উইথ আরএ বলবেন না। কথা বুঝা গেছে? যেটা প্রাইমারি ডিজিজ ওইটা আগে বলবেন, আর এ হচ্ছে এখানে প্রাইমারি ডিজিজ, ডিপিএলডি হচ্ছে আর এর অ্যাসোসিয়েটেড সেকেন্ডারি কমপ্লিকেশন। আচ্ছা, তাহলে আর এ উইথ ডিপিএলডি একটা লিখছেন, আর এরপরে লিখছি প্লুরাল ইফিউশন, নিউমোনিয়া, টিবি। সিস্টেমিক স্ক্লেরোসিস উইথ পালমোনারি হাইপারটেনশন হবে। হ্যাঁ হ্যাঁ সিস্টেমিক স্ক্লেরোসিস উইথ পালমোনারি হাইপারটেনশন। আচ্ছা ভাই, আমি যদি এখানে সোহেল ভাই, কি আমি যদি শুধু হেডলাইন গুলো লিখি, যেমন সাপোজ আমি আর এ লিখলাম বা এসএলই বা সিস্টেমিক স্ক্লেরোসিস বা সার্কোইডোসিস, ঠিক আছে?
এখানে মানে আপনি কিভাবে লিখবেন আমি বলি, এখানে আমরা একটা ডিফারেন্সিয়ালস বা প্রভিশনাল আমাদের একটা লিস্ট থাকবে, সেখানে হচ্ছে পসিবিলিটিস গুলো ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। একটা হইতে পারে এটা আরএ উইথ ডিপিএলডি, 2 নাম্বার হইতে পারে এসএলই। এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস। 2 নাম্বার, আমার কথা একটা একটা করে শেষ করেন। 2 নাম্বারে এসএলই, এসএলইর সাথে আপনি বাকিগুলা যোগ না করলেও চলবে, কারণ আমরা নিজেরাই জানি এসএলই ইটসেলফ হচ্ছে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। এসএলই তে ব্রেথলেসনেস কি কি কারণে হইতে পারে? এটা অসংখ্য মেকানিজম। এটা প্লুরাল ডিজিজের কারণে হইতে পারে, এটা প্যারেনকাইমাল লাং ডিজিজ হইতে পারে, অনেকভাবে হইতে পারে। 2 নাম্বার একটা হচ্ছে আমাদের এসএলই। 3 নাম্বার কি লিখছেন? 3 নাম্বারে সার্কোইডোসিস লিখতে পারেন। সার্কোইডোসিস হচ্ছে জয়েন্ট পেইন হয়, ওইদিকে প্যারেনকাইমাল লাং ডিজিজ থাকে। 4 নাম্বার টিউবারকুলোসিস। আইসোলেটেড টিউবারকুলোসিস দিয়ে কি জয়েন্ট পেইন সহ ব্যাখ্যা করতে পারবেন? একটা সিনারিও 6 মাসের জয়েন্ট পেইন সাথে হচ্ছে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। হিউম্যাটিক ফিভার কি আসছে? বুঝি নাই। ভাস্কুলাইটিস। এইখানে টিবি ডাইরেক্ট এইভাবে বলা যাবে। টিবি এটা কমপ্লিকেশন হিসেবে অন্য রোগের সাথে যুক্ত হইতে পারে, কিন্তু শুধু টিবি দিয়ে তো আপনি জয়েন্ট পেইন এক্সপ্লেইন করতে পারবেন না এইভাবে। এটা টিবি এখানে প্রভিশনাল লিস্টে বা ডিফারেন্সিয়াল লিস্টে আসবে না। এটা যে কোনো মেইন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আপনি হিউম্যাটিক ফিভার কি আসছে কিনা? জি, আরএ উইথ টিবি। একজনে বললো রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার হচ্ছে একটা একিউট ইলনেস। ইউজুয়ালি আমরা যেটা বলি রিউমেটিক ফিভার একটা একিউট ইলনেস, এটা তো 6 মাস পর্যন্ত ওইটার যে জয়েন্ট পেইন এটা পারসিস্ট করবে না। কনসেপ্ট ডিজিট দিয়ে আমরা করতে পারি। কনসেপ্ট ইউজুয়ালি মনো আর্টিকুলার হয়, পলি আর্টিকুলার হবে না। ভাস্কুলাইটিস বলা যাবে? হ্যাঁ, আমি কথা শেষ করেন। প্রথমে আপনি বলবেন আরএ উইথ প্যারেনকাইমাল লাং ডিজিজ একটা লিখতে পারেন। এখন যদি কেউ আর এর সাথে টিবি লেখে সেটা ঠিক আছে, হইতে পারে। কেউ যদি আর এর সাথে বলে যে সিভিয়ার এনিমিয়া, সেটাও হইতে পারে। মানে আমাদের মেইন কথা হচ্ছে কমন জিনিস আগে বলতে হবে। আমরা কমন জিনিস ভাববো। 6 মাস যেহেতু বলছে ব্রেথলেসনেস, আমরা এটা কমনলি আরএ উইথ ডিপিএলডি বলবো। 2 নাম্বার আমরা এসএলই বলবো। 3 নাম্বারে আমরা এটা সিস্টেমিক স্ক্লেরোসিস বলবো, সিস্টেমিক স্ক্লেরোসিস উইথ পালমোনারি হাইপারটেনশন। 4 নাম্বারে এটা একটা ভাস্কুলাইটিস হইতে পারে, যে কোনো ভাস্কুলাইটিসের জয়েন্ট পেইন হয়, ব্রেথলেসনেস হয়। 5 নাম্বারে আপনি সার্কোইডোসিস বলতে পারেন। 6 নাম্বারে কি বলবেন? আর কিছু? ওভারল্যাপ সিনড্রোম। ওভারল্যাপ বলতে পারেন, ঠিক আছে, ওভারল্যাপ বলতে পারেন। কানেক্টিভ টিস্যু ডিজিজ উইথ ড্রাগ ইনডিউসড পালমোনারি ফাইব্রোসিস। এখানে মানে কানেক্টিভ টিস্যু ডিজিজ যা বলবেন এগুলো সবই হইতে পারে। ব্রেথলেসনেস এর ডিডিআর একটা, সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড পালমোনারি ফাইব্রোসিস। ড্রাগ ইনডিউস পালমোনারি এগুলো রিমোট। পরের এগুলো যেমন ড্রাগ ইনডিউস যেগুলো বললেন এগুলো হচ্ছে রিমোট পসিবিলিটিস। কারো যদি এনিমিকের কারণে এই ব্রেথলেসনেসটা হয় সেটাও রিমোট পসিবিলিটিস। আমাদের কমন পসিবিলিটিস বলতে হবে এগুলাই আমরা যেগুলো বললাম, আরএ উইথ ডিপিএলডি, এসএলই, সার্কোইডোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিস উইথ পালমোনারি হাইপারটেনশন। 5 নাম্বার হচ্ছে ভাস্কুলাইটিস। আমাদের কমন যদি বলেন এগুলাই। আর এগুলার সাথে যদি আপনি যোগ বিয়োগ করে অন্য কিছু যোগ বিয়োগ করতে চান সেটা করতে পারবেন। যেমন আর এর সাথে সিভিয়ার এনিমিয়া হয়ে ব্রেথলেসনেস হইতে পারে, তবে এটা আমরা প্রথমেই কেন বলবো না? প্লুরাল ইকুয়েশন হতে পারে, প্লুরাল ইফিউশন হয়ে হতে পারে। আমরা এগুলা কেন আগে আনবো না? আমরা ধরে নিচ্ছি সিভিয়ার এনিমিয়ার একটা রোগী আনট্রিটেড, ইউজুয়ালি 6 মাস এইভাবে পারসিস্ট করবে না। আনইভালুয়েটেড আনট্রিটেড একটা সিভিয়ার এনিমিয়া রোগী এতদিন থাকবে না। তারপরে প্লুরাল ইফিউশন, যে ইফিউশন ব্রেথলেসনেস করবে তার মানে হচ্ছে মেসিভ ইফিউশন। মেসিভ ইফিউশনের রোগী 6 মাস ধরে এইভাবে প্রেজেন্ট থাকবে না, ওকে এর আগে ইহদাম ত্যাগ করতে হবে, নাইলে একটা ম্যানেজমেন্ট পেতে হবে। এই জন্য ওগুলো আমাদের প্রথমেই আসবে না। একজনে বললো রিউমেটিক ফিভার, ওইটা একদম মানে গ্রস মিস্টেক। রিউমেটিক ফিভারের জয়েন্ট পেইন যেটা হয় আপনারা পড়বেন, রিউমেটিক ফিভার ইউজুয়ালি 3 মান্থের মধ্যে রিজলভ হয়ে যায়। এগুলা কখনোই, এটা এক ধরনের একিউট ইলনেস, কারো কারো রিকারেন্ট হইতে পারে,
রিকারেন্ট হইলে ভালভুলার ইনভলভমেন্ট হবে, কিন্তু এই জয়েন্ট পেইন পারসিস্টেন্ট হবে না। আমরা জানি ভাইয়া যে মাইগ্রেটরি টাইপ অফ জয়েন্ট পেন হয়, কখনো টাইট নিতে হয়, তারপরে আবার সেক্ষেত্রে এটা যদি 6 মান্থ থেকে, তাহলে আমরা যদি বলতে পারি ইভ্যালুয়েশনের মধ্যে জয়েন্ট পেন ইজ পারসিস্ট ফর 6 মান্থ এন্ড ইট ইজ মাইগ্রেটরি টাইপ, সেক্ষেত্রে এটা আসবে কিনা? সাথে ভালভুলার হার্ট ডিজিজ, একটুতে হাঁপায় যাচ্ছে, সে অ্যাসপিরিন খাচ্ছে, সেখান থেকে তার অ্যানিমিয়া আছে, ইমোটেড ফিভার। আমার মনে হয় বয়সটা অনুযায়ী একটা লিখলে মনে হয় না খুব একটা ভুল হবে, জানি না, ছোট মানুষ। এইখানে কনসেপশন প্রথমেই ক্লিয়ার করতে হবে। আপনি যেটা রিউমেটিক ফিভারের যে জয়েন্ট পেইন, এটা ইউজুয়ালি এই প্রেজেন্টেশনটা বা অনসেটটা হচ্ছে মাইগ্রেটরি। আমার একটা জয়েন্ট ইনভলভমেন্ট হইলো, ফলোড বাই আরেকটা জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। এখানে মানে অনসেটটা হচ্ছে মাইগ্রেটরি, বাট ইউজুয়ালি এই জয়েন্ট পেইন বা রিউমেটিক ফিভারের যে ইলনেসটা, ওটা হচ্ছে ইউজুয়ালি একটা একুইট সিনারিও। এটা আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট, অনেক সময় উইদাউট ট্রিটমেন্ট এটা ইউজুয়ালি 3 মান্থসের মধ্যে রিজলভ হয়ে যায়। রিজলভ যেটা হবে না সেটা হচ্ছে কার্ডিয়াক কমপ্লিকেশন গুলো পারসিস্টেন্ট হয়ে যেতে পারে, কিন্তু জয়েন্ট পেইন ইউজুয়ালি এটা আর পারসিস্টেন্ট হয় না। আচ্ছা ভাই, আমার একটা আইডিয়া একটু শেয়ার করি। আমি যদি প্রথম ডিডিটা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি, প্রথম ডিডিটা যদি আমি এইভাবে দেই আর কি, যে ডিপিএলডি ডিউ টু 5 রিউমাটোলজিক্যাল কজ গুলা যদি আমি নিয়ে আসি, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এরকম আমি নিয়ে আসলাম যে ডিপিএলডির কারণে, এই রিউমাটোলজিক্যাল কজ গুলার কারণে ডিপিএলডি হয়েছে, এটা যদি আমি 1 নম্বরে দেই, তারপরে ভাস্কুলাইটিস বা ড্রাগ কজ অন্যান্য জিনিসগুলা যদি নিয়ে আসি, এটা কেমন হবে আর কি, মানে এটা আপনার মানে আমরা তো এফসিপিএস পরীক্ষা খাতার একটু কন্টেন্ট দেখি, আসলে খাতার ওজন কেমন হয়েছে। আপনি এটা করলে আপনার কনসেপশন ক্লিয়ার, এটা বোঝা যায়। বাট আপনার সবসময় মনে রাখতে হবে যে এখানে মানে আপনি 5টা লাইনকে এক করে ফেলতেছেন, তো অনেক মানে খুব ছোট কথা বিরাট উত্তর দিয়ে দিচ্ছেন। ওই লাইনে না হাঁটাই ভালো, কথা বুঝছেন? এখন যদি কেউ সিনারিও দেখে এক লাইনে ডায়াগনোসিস বলে কানেকটিভ টিস্যু ডিজিজ, তাহলে তো এটা বড় হেডলাইনে এক লাইনে উত্তর হয়ে গেল, এটা কোনো একটা কানেকটিভ টিস্যু ডিজিজ। কথা বুঝতে পারছেন? ভাইয়া, কিন্তু আমার ডিজিজ সবগুলা তো ওখানে আসলো, ওখানে তো সবগুলোই আমি দেখাচ্ছি। আপনি সব দেখাচ্ছেন, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা পরীক্ষায় যখন খাতা কাটি, আমরা কিন্তু ডিফারেন্সিয়াল লিস্টটা খুব সুন্দরভাবে অবজার্ভ করি। এখন এই ডিফারেন্সিয়াল লিস্টটা আপনি আমার কাছে এটা ওই রকম ভালো মনে হচ্ছে না। এখন কেউ তো লিখতে পারে তাইলে ইট ইজ কানেকটিভ টিস্যু ডিজিজ ইনভলভিং জয়েন্ট এন্ড লাংস, তাইলে তো এক লাইনে উত্তর হয়ে গেল। এরপরে জিজ্ঞেস করবে তাহলে কানেকটিভ টিস্যু ডিজিজ গুলোর নাম বলেন, তো ওই দিকে না যাওয়াই ভালো। আপনি সবগুলা লিখে একটা করতে পারেন, কেউ কেউ এটা করে লং কোশ্চেনে, একটা প্যারা লেখে কমন পসিবিলিটিস আর একটা লিখে রিমোট আর আনকমন পসিবিলিটিস। আপনি যেগুলা ড্রাগ ইনডিউস বলতেছেন বা সিভিয়ার এনিমিয়া বলতেছেন, স্টিলস ডিজিজ আসবে কিনা? অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ আসতে পারে ভাইয়া। আসতে পারে। স্টিল ডিজিজে ভাই শর্টনেস অফ ব্রেথ কিভাবে হবে? আর বাকি তো কোনো তথ্যই দেয়া নাই। ব্রেথলেসনেস কিভাবে আসতে মেলাবে? পারে, এখানে সেরোসাইটিস হয়, প্লুরাল প্লুরোসি, এগুলো তো হয়, ইফিউশন দিয়ে। ইফিউশন হয়। আচ্ছা, অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ এটা আসতে পারে, ঠিকই বলছে, যে বলছে এটা আসতে পারে, এটা আসতে পারে। এটা যদি কেউ লেখে অ্যাডাল্ট অনসেট, আপনাদের বইতে কানেকটিভ টিস্যু ডিজিজের যেই হেডলাইনটা, সেখানে কিন্তু অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ মনে হয় সবার লাস্টেই লেখা। এটাও যেহেতু একটা কানেকটিভ টিস্যু ডিজিজ, এটা তো আসতে পারে। আমি ওই জন্যই শুনতে চাচ্ছি অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ, এটা কি
আসলে কি ধরনের, এটা কি আসলে অটো ইমিউন ডিজিজ না অন্য কিছু নাম আছে এটার, আপনারা জানেন? অটো ইনফ্লামেটরি ডিজিজ। ভেরি গুড, খুব ভালো উত্তর দিছে যিনি বলছেন, খুব পড়াশোনা করছে। এটাকে আসলে অটো ইনফ্লামেটরি বলা হয়, যদি আপনাদের ডেভিডসনে এটাকে অটো ইমিউন ডিজিজ কানেকটিভ টিস্যু ডিজিজ লিখছে। এটা সারা জীবন মনে রাখবেন। এটা হচ্ছে মানে অটো ইনফ্লামেটরি ডিজিজ, যেখানে আসলে কোনো অটো অ্যান্টিবডিজ তৈরি হয় না। এক লাইনে মনে রাখবেন, এটা হচ্ছে অটো ইনফ্লামেটরি ডিজিজ, কোনো অটো অ্যান্টিবডিজ তৈরি হয় না। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন আলোচনা শেষ করলাম। আচ্ছা, এখানে প্রথমে যেটা বলছি, মেক এ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন, এখানে হচ্ছে আপনি ডিফারেন্সিয়ালস দেখবেন। আপনার ডিফারেন্সিয়াল যদি ঠিক না থাকে স্যার কিন্তু, আর আপনি হিস্ট্রি কি নিছেন, ফ্যামিলি হিস্ট্রি কি নিছেন, বেশি সময় নিয়ে আর দেখবেন। মানে আপনি ডিফারেন্সিয়ালস এর লিস্টটা যদি সুন্দর করে লিখেন তাইলে কিন্তু ভিতরে চট করে দেখবে। এখানে যে কোনো কানেকটিভ টিস্যু ডিজিজের হিস্ট্রি টেকিং যদি বলি, এটা কিন্তু খুব বিরাট ইতিহাস। কেউ আপনার একটা লং কোশ্চেনের সময় কিন্তু 45 মিনিট। এখন আপনি লিখবেন, তবে মনে রাখতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে আপনি ঠিক লিখতেছেন কিনা। এখন যদি কেউ লিখতে গিয়ে প্রত্যেকটা কানেকটিভ টিস্যু ডিজিজের একদম ডিটেইলস লিখতে যায়, তাহলে 45 মিনিট এটা কখনোই সম্ভব না। আর আরেকটা বুদ্ধি দিয়ে দিই আপনাদেরকে, অনেকে এটা করে, ধরেন আপনি মেক এ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন যখন চাইছে, আপনি বুঝতেছেন যে আপনার কাছে এটার হিস্ট্রি এক্সামিনেশনটা খুব লেন্দি মনে হচ্ছে, মানে সময় কম। আপনাদেরকে একটা টিপস দেই, আপনাদের এখন লং কোশ্চেন কয়টা আসে রিটেনে? দুইটা। প্রত্যেকটা রিটেনে 2টা লং কোশ্চেন আসে। আচ্ছা, আপনারা হয়তো জানেন, আপনাদেরকে একটা সহজ টিপস দিই। আপনারা রিটেনে একটা কাজ করবেন, প্রথমে একটা লং কোশ্চেন লিখে ফেলবেন, তারপরে হচ্ছে 2টা শর্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন যেগুলা এসএকিউ থাকে, আর একটা লং কোশ্চেন সবার শেষের জন্য রাখবেন। লং কোশ্চেন তো একটা আসে, ভাইয়া লং কোশ্চেন একটা এক আছে। সাবজেক্টে একটা। লং কোশ্চেন এখন একটা আসে, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে লং কোশ্চেন এখন, আমাদের সময় 2টা ছিল লং কোশ্চেন, এখন লং কোশ্চেন একটা আর 4টা শর্ট কোশ্চেন। আচ্ছা, মানে আমি আমারটা শেয়ার করি। আমরা যখন দিতাম লং কোশ্চেন একটা পরে রাখতাম, একটা লং কোশ্চেন পরে রাখলে কি সুবিধা, লং কোশ্চেন হচ্ছে আপনি অনেক সময় নিজের মতো করে ছোট করে লিখা যায় এবং ওইটাতে নাম্বার খুব লস হয় না। এই যে আপনাদের আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এই যে মেক এ চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন, এটা যদি কারো কাছে খুব হিস্ট্রি কিন্তু নেওয়া খুব ডিটেইলস, আপনি যদি দেখেন একটা হিস্ট্রি এই সিনারিতে নিতে হয়, আর কত কিছু জিজ্ঞেস করতে হবে, তার জয়েন্ট পেইনের প্যাটার্ন কিরকম, এটার মর্নিং স্টিফনেস আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, তার ফাংশনাল অ্যাক্টিভিটিস হ্যাম্পার করতেছে কিনা, এর বাইরে হচ্ছে ফটোসেনসিটিভিটি আছে কিনা, ওরাল আলসার আছে কিনা, প্রতিটা সিস্টেমের যেই সিন্ড্রোমিক অ্যাপ্রোচ এগুলো সবই জিজ্ঞেস করতে হবে। এবং ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, প্রেগনেন্সির হিস্ট্রি, এগুলো সব নিতে গেলে দেখবেন যে আপনার 45 মিনিট ইট ইজ কোয়াইট ইম্পসিবল। হিস্ট্রির উপর আবার এক্সামিনেশনও লিখতে হবে। এইরকম যদি একটা কঠিন সিচুয়েশন আপনারা পড়ে যান, আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দিয়ে দিই। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডিফারেন্সিয়ালস লেখার পরে একটা পুরো ইয়েতে লিখে দিবেন, মানে আমার কাছে কলম থাকে, মানে যেমন আমরা 6-7টা পয়েন্ট একসাথে দিয়ে দিব, জয়েন্ট পেইন, ওরাল আলসার, ফটোসেনসিটিভ র্যাশ, তারপরে হচ্ছে অ্যাডভার্স প্রেগন্যান্সি আউটকাম, তারপরে হচ্ছে মানে হাই কালার ইউরিন, এইরকম মানে সিমটম এবং এক্সামিনেশনের ফাইন্ডিংস একসাথে মিলে এটারে ডান দিকে টান দিয়া এক লাইনে আমি লিখে দিব এসএলই। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি ভাই। তারপরে আমাদের 1 নাম্বার ডিফারেন্সিয়াল যেমন ছিল আরএ, তাইলে আমরা লিখে দিব এখানে একসাথে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, মর্নিং স্টিফনেস,
সাথে ওই ব্রেথলেসনেসটা লিখবেন, ব্রেথলেসনেস অ্যাসোসিয়েটেড উইথ ড্রাই কাফ, হ্যাঁ এটা লিখবেন। তারপরে ফাইন্ডিংস লিখবেন, এমটিপি জয়েন্ট টেন্ডার, তারপরে আর এর ডিফর্মিটি, ডিফর্মিটি আছে, ডিফর্ম হ্যান্ড, এইরকম 6-7টা বা 10টা লিখে আপনার যতটুকু মনে পড়ে 10টা একসাথে লিখে ডান দিকে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিবেন আপনার ডায়াগনোসিস এটা আর এ। সিমিলারলি সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য আমি এই পয়েন্টগুলো দেখবো, এগুলো যদি থাকে এটা সিস্টেমিক স্ক্লেরোসিস। এই ফরম্যাটটা কি আপনারা কখনো প্র্যাকটিস করেন? জি ভাই। এটা হচ্ছে যখন সময় কম থাকবে আপনি হিস্ট্রি এবং এক্সামিনেশনকে আর আলাদা করতে যাবেন না। এটা হচ্ছে আইডিয়াল না, আইডিয়াল সময় থাকলে আপনি আপনার মতো করে গাইড বইগুলোতে যেভাবে লেখা হিস্ট্রি এবং এক্সামিনেশন আলাদাই লিখবেন। তবে কখনো যদি দেখেন আপনার সময় কুলাচ্ছে না অথবা এই কোশ্চেনটা আসলেই একটু কঠিন দাসের আসছে, এত লম্বা করে লেখা ডিফিকাল্ট, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন এবং এটাতে খুব বেশি প্রবলেম হবে না, আপনি ভালো লিখলে ভালোই নাম্বার পাবেন। আচ্ছা 2 নাম্বার হচ্ছে মেনশন দ্য ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। এখানে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি কি বলবেন? CBC with ESR, CRP, RA, chest X-ray, ECG, তারপরে হচ্ছে টেস্ট এক্স-রে, renal function, ভেরি গুড। CBC with ESR। আচ্ছা প্রথম কথা হচ্ছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এটা পার্সন টু পার্সন ভেরি করে, এটাতে আপনি খুব চিন্তিত বা রিজিড হওয়ার কোনো কারণ নেই। কথা বোঝা গেছে? আপনি ফার্স্ট লাইনে হচ্ছে ফুল ব্লাড কাউন্ট উইথ ইএসএল লেখেন, সিআরপি লেখেন, রেনাল ফাংশন যেটা লেখেন ক্রিয়েটিনিন বা ইউরিনারি সাথে একটা লিভার ফাংশন লিখবেন। কথা বোঝা গেছে? লিভার ফাংশন লিখবেন, ইউরিনারি লিখবেন, এই জিনিসগুলো হচ্ছে সিআরপি লিখছেন, এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। আমরা ইউজুয়ালি হট অ্যান্টিবডিজ, চেস্ট এক্স-রে, ইসিজি এগুলো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন। আর এরপরে আপনার রিউমাটোলজিক্যাল ডিজিজের জন্য এবং ডিপিএলডির জন্য আল্লাহর জমিনে যত ইনভেস্টিগেশন আছে আপনি যতগুলা মনে পড়ে সবগুলাই লিখবেন, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন হিসেবে লিখবেন। এখন যদি বলেন আর এ, এনটিসিসিপি, এএনএ, এনটিডিএস, ডিএনএ, এনটিএসসিএল 70 কত অ্যান্টিবডিজ আছে এবং যত রিউমাটোলজিক্যাল ইভালুয়েশন আছে এগুলো সবই আপনি সেকেন্ড লাইনে লিখতে পারবেন। আর ডিপিএলডির জন্য যতগুলো ইনভেস্টিগেশন আছে এইচআর, সিটি, স্পাইরোমেট্রি সহ লাং, অবশেষে লাং বায়োপসি, এগুলো সবই লিখতে পারবেন। এটা হচ্ছে বেশি লিখলে আপনি ভালো নাম্বার পাবেন, তবে 2-4টা মিস হয়ে গেলে বা সময়ের জন্য আপনি কয়েকটা ছেড়ে দিচ্ছেন এটাতে কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? কিন্তু ভাইয়া, হ্যালো, জি শুনতেছি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কিন্তু ক্রাইটেরিয়া গভর্নিং যখন সিলেকশন থাকে তখন তো এই লেখাটা তো খুব ঝামেলা হয়ে যায়, বিশেষ করে ডিপিএলডির যে ইনভেস্টিগেশন গুলো আছে এটা কি সবগুলো একসঙ্গে লিখেই ওই মানে ক্রাইটেরিয়া গভর্নিং এরকম লেখা যাবে? দেখা যাবে, কারণ ডিপিএলডি তে তো একটা হেমাটোলজিক্যাল আছে, তারপরে রেডিওলজিক্যাল আছে, ব্রঙ্কোস্কোপি আছে, এবং সেখানেই তো সেটা যদি থাকে তখন কিভাবে একটু শর্ট করে লেখা যাবে? কিন্তু সেখানে তো ছিল ক্রাইটেরিয়া গভর্নিং সিলেকশন। গভর্নিং সিলেকশন বলতে আপনি প্রতিটা টেস্ট কি ফাইন্ডিংস পাওয়ার জন্য করবেন। হ্যাঁ কেন আমি করব, বা সেটা তো যদি দেয় তখন তো আমাকে কিভাবে শর্ট করে লেখা যাবে? কিভাবে শর্ট করে লেখা যাবে আমাকে বলেন। আপনি যেমন স্পাইরোমেট্রি একটা করবেন, ঠিক আছে? জি, স্পাইরোমেট্রি করবেন, ওইটা আপনি ওইদিকে গভর্নিং সিলেকশন ক্রাইটেরিয়া লিখে দিবেন যে রোগীর যদি জয়েন্ট পেইন থাকে, জয়েন্ট পেইন তো আছে এখানে, রোগীর ড্রাই কাফ আছে, এক্সারশনাল ব্রেথলেসনেস আছে, ঠিক আছে, এক্সারশনাল ব্রেথলেসনেস আছে, ক্লাবিং আছে, সায়ানোসিস থাকে, তাইলে এই কন্ডিশন গুলো থাকলে আপনাকে স্পাইরোমেট্রি করবেন। এইরকম শর্ট শর্ট করে লিখতে হবে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে খুব আনলিমিটেড লেখা যাবে না।
আমি এই কোশ্চেনটা আপনাদেরকে দিছি এই হোম মেসেজটা দেওয়ার জন্য। হ্যাঁ স্যার আমি বলতেছি। হ্যাঁ আমি কোশ্চেনটা দিছি আপনাকে এই হোম মেসেজটা দেওয়ার জন্য। সামটাইমস কোশ্চেন খুব সিম্পল আসবে, কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যে আমি অনিয়ন্ত্রিত খুব বেশি লিখে সময় নষ্ট করতে যাব না। এই কোশ্চেনে কিন্তু কেউ লিখলে 20 পাতাও লিখতে পারে, আবার কেউ লিখলে 5, 6, 8 পাতাও লিখতে পারবে। আপনাকে ব্যালেন্সে থাকতে হবে, কোনো কিছুই খুব বেশি করা যাবে না। আর আরেকটা বলি, এই গভর্নিং দ্য সিলেকশন ক্রাইটেরিয়াতে আমরা ইনভেস্টিগেশনের নামগুলোই বেশি প্রায়োরিটি দিই। কি কি ইনভেস্টিগেশন আসলে আপনি করতে চাচ্ছেন ওইটাই আমরা বেশি প্রায়োরিটি দিই। আপনি ভিতরে ক্রাইটেরিয়া কি লিখছেন ওইটা কিন্তু খুব কম পড়া হয়। কথা বোঝা গেছে? জি। ভাইয়া ওই যে একটা প্রশ্ন যেটা সময় তো বেশি যায় হচ্ছে এই ক্রাইটেরিয়া গভর্নিং সিলেকশন লিখতে গিয়েই তো টাইম বেশি চলে যাচ্ছে। সবসময় মনে রাখবেন, আপনি এখানে ভালো মার্কস পাইতে হলে ইনভেস্টিগেশনের পরিমাণ বাড়াইতে হবে। ক্রাইটেরিয়া ভিতরে 2টা লিখছেন, 1টা লিখছেন, কম লিখছেন ইজ নট ম্যাটার। কথা বুঝছেন? বক্স করে লিখতে হবে, বক্স করে, মানে বাম সাইডে ইনভেস্টিগেশন লিখছেন, ডান সাইডে ক্রাইটেরিয়া গভর্নিং এরকম। বক্স করে লিখতে পারলে সবচেয়ে ভালো। সেকেন্ড ইনভেস্টিগেশন সিলেকশন ক্রাইটেরিয়া, আর ডাইনে হচ্ছে ফাইন্ডিং। যদি সময় থাকে অল্প করে লিখবেন। ভাইয়া ওই যে ফার্স্ট লাইনের ব্যাপার আগে, ফার্স্ট লাইন তো হলো যে ডিজিজ টু ডিজিজ কিছুটা ভেরি করে, তাই না? এখন হচ্ছিল যেমন আমার এখানে তো রিমোটলি অ্যাথরাইটিস আর এসএলই একটা ছিল অন্যতম একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটা হলো আমার আরে এবং এএনএ, এটা কি ফার্স্ট লাইনে আসবে নাকি না সেকেন্ড লাইনে রাখতে হবে? আমরা ইউজুয়ালি সেকেন্ড লাইনে বলি, তবে কেউ যদি বলে আমি ফার্স্ট লাইন করব, এটা তার নিজস্ব ব্যাপার। ধরেন মানে আমরা এটা সেকেন্ড লাইন বলবো। আমরা একজনের রোগীর যদি দেখি যে তার মাল্টিপল জয়েন্ট পেইন সাথে ইএসআর, সিআরপি, এইচ, তখন আমরা চিন্তা করবো এই রোগীটার আরএ টেস্ট, এএনএ টেস্ট করতে হবে। এই জন্য এগুলো হচ্ছে ফার্স্ট লাইনের উপরেই বেরিয়ে বা সেকেন্ড লাইন বলি এগুলাকে। কথা বুঝতে পারছেন? তাহলে একজনের ইএসআর নরমাল, সিআরপি নরমাল, জয়েন্ট পেইন খুব বেশি দিনের না, এই রোগীর ফার্স্ট লাইন টেস্ট আরএ, এনটিসিসিবি লেখা ঠিক হবে না। অটো অ্যান্টিবডিজ গুলো আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা সেকেন্ড লাইন লিখবেন। আচ্ছা, সকল অটো অ্যান্টিবডিজ গুলো সেকেন্ড লাইন লিখবেন। আচ্ছা, আর ম্যানেজমেন্ট, আমি যদি এটাতে ম্যানেজমেন্ট নাই, ম্যানেজমেন্ট থাকলেও খুব সংক্ষেপে লিখতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে খুব সংক্ষেপে লিখতে হবে, প্রতিটা মানে রোগের জন্যই সংক্ষেপে লিখে দিতে হবে। এগুলাতে ডিটেইলস, ডোজে যাওয়ার দরকার নেই। আপনি আর এ হইলে কি চিকিৎসা দিবেন খুব সংক্ষেপে। যেমন যদি আর এর চিকিৎসা লেখেন, আপনি প্রথমে লিখবেন ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন আন্ডারলাইং কজ। তারপরে ঠিক আছে, আর এর ক্ষেত্রে আপনি 5টা লাইন লিখতে পারেন, পেশেন্ট এডুকেশন, ভ্যাকসিনেশন, কাউন্সিলিং, তারপরে অ্যানেসাইড, স্টেরয়েডস, ডিমার্স শেষ। তারপরে এসএলইর ক্ষেত্রে এরকম 5টা, 6টা, 7টা পয়েন্ট লিখবেন। এগুলাতে খুব ডিটেইলস, ডোজ, ডিউরেশন লেখার দরকার নেই। আচ্ছা, আমরা 2 নাম্বার কোশ্চেন শর্ট নোট একটা দিছে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিআইইউপি। এটা বিসিবিএস এর কোশ্চেনে সবসময় 1-2টা নতুন কোশ্চেন থাকে। আমাকে যদি বলেন যে ভাইয়া আমাদের রিউমাটোলজিক্যাল ডিজিজ থেকে 1-2টা নতুন কোশ্চেন বলেন যেগুলা এখনো আসে নাই, সামনে আসতে পারে, তাহলে আমি বলবো আপনাকে একটা জিআইইউপি একটা শর্ট নোট দিয়ে দিব। ওখানে কিন্তু ইলাবোরেশনও থাকবে না। জিআইইউপি এটা এখন রিকগনাইজড টার্ম, সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। আমাকে যদি বলেন তাহলে আমি লিখে দিব একটা শর্ট নোট অন প্রি আরএ, অথবা আমাকে যদি বলেন আমি একটা শর্ট নোট লিখে দিব প্রি ক্লিনিক্যাল আরএ। কথা বোঝা গেল? আমাকে যদি এর বাইরে আরো কিছু মানে এখানে রিউমাটোলজিক্যাল ডিজিজের শর্ট নোট দিতে বলেন, তাহলে আমি একটা শর্ট নোট দিব ফ্র্যাক্স স্কোরিং। আমি একটা শর্ট নোট দিব, শর্ট নোট ফ্র্যাক্স স্কোরিংটা দেওয়া যায়।
এটা খুব ভালো করে পড়তে হয়, আপনারা পড়ছেন কিনা জানি না, এটা পড়তে হবে। সিকেডি এমবি যদি এটা রিউমাটোলজির সাথে রিলেটেড না, সিকেডি এমবিডি যদি দিয়ে দেয় এটা একটা শর্ট নোট হইতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ, মিনারেল বোন ডিজিজ, এইরকম। আমি এটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে মানে এফসিপিএস এর শর্ট নোট একটা দুইটা খুব আনকমন থাকে। আপনি গ্লুকোকর্টিকয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস, ওটা আমি আপনাদেরকে এগুলো সলভ একটা শীট দিয়ে দিব। আমি এটা প্রিপেয়ার করে সলভ শীটটা আপনাদেরকে দিয়ে দিব, ওই আনিসের কাছে দিয়ে দিব, আনিস ভাইয়ের কাছে। কেমন? এই ভাইয়া নতুন যেগুলা বললেন যে নতুন যে টার্ম ওগুলা সহ দিয়ে দিয়েন। সব কোশ্চেন আউট করে দিলে নিজেরা কি করবেন? ভাই দেন, লকডাউনের মধ্যে দিয়ে দেন। আচ্ছা, আমি এগুলার একটা ইয়ে করে দিব, আপনাদের ওই অ্যানসার শিট রেডি করে দিব। আর ভাইয়া আমরা যারা দূরে আছি আর কি, ঢাকার বাইরে, এই পিডিএফ দিলে আমরা পিডিএফ এ পেয়ে যাব ওই ক্লোজ গ্রুপে আর কি। ভাই সবকিছু তো কুরিয়ার করে সবার কাছে পাঠানো হচ্ছে না, ওটা অনেক সময় দেরি হয়, পাওয়া যায় না, তো পিডিএফ দিলে ভালো হয়, দুইটাই হবে। পিডিএফটাও দিক। জি ভাইয়া, জি আর কি পিডিএফটা ভাইয়া আমাদের ক্লোজ গ্রুপে দিয়ে দিলে নেক্সট আগাই কুরিয়ার ইনশিওর করে পিডিএফ দেওয়া হোক। নাজনীন ফাতেমা কে আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি তো খুব ভালো লিখছেন, আমি তো আপনার লেখা দেখে খুব অভিভূত। অনেক পড়াশোনা করছেন, বোঝা যায়। না, আপনি বেশ ভালোই লিখছেন, আপনার খাতাটা আমি অনেকক্ষণ ধরে দেখলাম, খুব ভালোই লিখছেন। কোন মেডিকেল আপনি? সিলেট মেডিকেল ভাইয়া। সিলেট? জি ভাইয়া। এতগুলা লেখার সময় পাইছেন কিভাবে? দেখে দেখে লিখছেন নাকি? না না, আপনি অনেক ভালো লিখছেন, কয়েকটা খাতাই দেখলাম, তার মধ্যে আপনার খাতাটা আমার কাছে মনে হলো বেশ ভালোই লিখছেন। না, আপনাকে এটা থ্যাংক ইউ দেওয়ার জন্য, ভালো লিখছেন আপনি। জি ভাইয়া। আচ্ছা, আমি ডি তে শর্ট কোশ্চেন এটা ভুল দিছিলাম, এটা আসলে এইভাবে না দিয়ে আমি দিতে পারতাম এ 40-year diabetic male presented with fever and knee joint swelling, তাইলে এটা বোঝা যেত যে একটা সেপটিক আর্টারি, হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট। আচ্ছা, যদি এইরকম সিনারিও দিতাম, এখানে ডিডি কি দিতেন? এ 40 years male patient presented with high grade fever with joint pain, knee swelling, right knee swelling, এটা কি দিতেন? ডিফারেনশিয়ালস বলেন তো। Septic arthritis due to gonorrhea. সেপটিক সাথে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস দিতে হবে। Reactive arthritis. এখানে প্রথম কথা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, আর কোন ডিডি? ইন্টারভেসিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা হতে পারে, তবে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ওইরকম খুব হাই গ্রেড ফিভার হওয়ার কথা না। তারপরে হতে পারে, ঠিক আছে, মেনে নিলাম, যেহেতু মেইল পেশেন্ট। ভাইরাল আর্থ্রাইটিস, যদিও মনো আর্থ্রাইটিস, এটা একটা ভাইরাল আর্থ্রাইটিস। ভাই গোনোকক্কাল আর্থ্রাইটিস হতে পারে না? ইন্টারভেসিক আর্থ্রাইটিস হতে পারে, আইবিডি রিলেটেড। ভেরি গুড। সেপটিক আর্থ্রাইটিস সবসময় একটা ডিডি থাকে, গাউটি গাউট সিডো গাউট দুইটাই থাকে। যার নয়েজ আসে একটু মিউট করে দেন। সবসময় মনে রাখতে হবে সেপটিক আর্থ্রাইটিস এর কমনেস্ট ডিফারেনশিয়ালস হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। আর যেহেতু এখানে বয়স 40 বলছি, 40-এ আপনি সিউডো গাউট চিন্তা করবেন না। আমরা সিউডো গাউট ইউজুয়ালি চিন্তা করি বয়স 50-60 এর উপরে গেলে। কথা বোঝা গেল? ওগুলা সিউডো গাউট হচ্ছে খুব এক্সট্রিম এল্ডারলি পেশেন্টের ডিজিজ। আচ্ছা, আর হচ্ছে এটা আমার কোশ্চেনটা সুন্দর হয় না, এটা আমি মানে এফসিবিএস এর স্টাইলে এটা সিনারিও বেস দিলে হইতো, আমি বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন। এটা ক্লিন কাট একটা সেপটিক আর্থ্রাইটিস সিনারিও।
সেপটিক আর্থ্রাইটিস এর ম্যানেজমেন্টের হেডলাইন গুলো আপনারা ভালো বুঝেন? সেপটিক আর্থ্রাইটিস এর ম্যানেজমেন্ট প্রথমে তো হসপিটালাইজেশন করতে হবে, প্রথম হলো এটা কথা। হসপিটালাইজেশন, তারপর একজন বলেন তো সুন্দর করে। তারপরে আচ্ছা, একটা কনসেপশন ক্লিয়ার করেন। সেপটিক আর্থ্রাইটিস কে দুই ভাগে ভাগ করা হয়, গণকক্কাল, নন গণকক্কাল। ওইটা হচ্ছে আলাদা এন্টাইটি। ওইটা সেপটিক আর্থ্রাইটিস লিখে আবার ওইগুলা লিখে সময় বাড়ানোর দরকার নেই। কিছু ইনফেক্টিভ মানে, আচ্ছা ওইদিকে আমি না যাই, বলেন। ভাই নামাজটা পড়েনি মানে আজান দিল। আজান দিছে? আচ্ছা, আমরা তাহলে নামাজের জন্য 10 মিনিট বিরতি।
আসুন একটু দ্রুত শেষ করে দিই। আচ্ছা, এপিএস আর অ্যান্টিবডি যেটা এবি, এটা হচ্ছে অ্যান্টিসাইটোপ্লাজমিক অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইদানিং ভাস্কুলাইটিস থেকে খুব কোশ্চেন আসে। ভাস্কুলাইটিস গুলা যদিও আমার লেকচার ক্লাসে ডিটেইলস ইন্ডিভিজুয়ালি পড়ানো হয় নাই, কিন্তু ভাস্কুলাইটিস আপনাদেরকে পড়তে হবে। এই যে নামাজের সময় তোমার নানুর এই যে ইয়েগুলো দিলেন না। আচ্ছা, আমাকে একজন ভলান্টারিলি বলেন তো, মানে একটা কোশ্চেন ধরি, হেপাটাইটিস বি অথবা সি ভাইরাসের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনস গুলো একজনে বলেন তো। কেউ একজন বলেন। আর্থ্রাইটিস, ভাস্কুলাইটিস, হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে কি বললেন? এটা একটা কোশ্চেন আসলো, ধরেন এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন ভাইভাতে ধরে, স্যাররা প্রায়ই ধরে, যে আপনি বলেন এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশনস অফ হেপাটাইটিস বি ভাইরাস আর সি ভাইরাস, কি কি বলবেন বলেন তো। হ্যাঁ, একজনে কিছু বলেন। কিছু কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন আছে ভাই হেপাটাইটিস সি ভাইরাসের, যেমন হচ্ছে মিক্সড ক্রাইগ্লোবিউলিমিয়া, তারপরে হচ্ছে পরফেরা কিউটেনিয়া টার্ডা, ভেরি গুড। তারপরে হচ্ছে স্যার ভাইয়া অন্যান্য মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সাথে টাইপ 2 ডায়াবেটিস থাকতে পারে, বি সেল লিম্ফোমা থাকতে পারে। আপনি বেশি কঠিনে চলে গেছেন। আমি যেগুলো যে আমাকে একজনের যখন জিজ্ঞেস করবে আপনাদেরকে যখন জিজ্ঞেস করবে হেপাটাইটিস বি আর সি ভাইরাসের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন বলেন, আপনারা প্রথমেই দুটো ভাস্কুলাইটিস মনে রাখবেন। একটা হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা, এটা কাদের হয়? বি ভাইরাসের। এটা বি ভাইরাসের হয়। একটা হচ্ছে ক্রায়োগ্লোবিনেমিক ভাস্কুলাইটিস, এটা হচ্ছে সি ভাইরাস দিয়ে হয়। তারপরে বলবেন পরফাইরিয়া কিউটিনিয়া টার্ডা, এটা সি ভাইরাস দিয়ে হয়। তারপরে বলবেন আপনি অ্যাপ্লাস্টিক এনিমিয়া। তারপরে আপনি বলবেন নেফ্রোটিক সিনড্রোম আর গ্লোমেরুলার ডিজিজ। কথা বুঝা গেছে? নেফ্রোটিক সিনড্রোম আর গ্লোমেরুলার ডিজিজ, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এগুলো অ্যাটলিস্ট বলতে হবে। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন যখন ধরা হয় এগুলো সবগুলা আপনাকে মনে রাখতে হবে, এটা একটা কোশ্চেন আসে হঠাৎ। তো এটা আমি প্রসঙ্গে বললাম
যেমন একটা হেপাটাইটিস বি এর সিনারিও দিয়ে, মানে একটা ডাটাতে যদি এইচবিএসএসি পজিটিভ থাকে, সেই রোগীর যদি এরকম জয়েন্ট পেইন থাকে, হেমাচুরিয়া থাকে, নিউরোপ্যাথি থাকে, তাহলে আপনার মাথায় প্রথমেই হিট করতে হবে যে আমি কোনো প্যানের মারপেসে ঢুকতেছি কিনা, এটা প্রথমেই মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? আর এই জন্য ভাস্কুলাইটিস গুলো সব করবেন। অথবা আমি ওই দিন আপনাদের অস্পিতে ছবি দিয়ে দুইটা অস্পি দিতে চাইছিলাম, আমার ল্যাপটপটাতে আমি ফরম্যাট করতে পারতেছিলাম না, ছবিগুলো আসতেছিল না। অথবা ধরেন একটা রোগী বললো যে রিকারেন্ট ক্যাভিটারি লিশন ইন দ্য লাংস, একবার এক এক লাঙে, তাইলে এটা মনে রাখতে হবে যে আমি অয়েজেনার গ্রানুলোমাটোসিস যেটা, সেটা নিয়ে ডিল করতেছি। আবার অনেক সময় একটা রোগীর যদি ইউসিনোফিলিয়ার ফিচার দেয়, যেটা পালমোনারি ইউসিনোফিলিয়ার মতো অ্যাজমা লাইক ফিচার, সাথে হচ্ছে হেমাচুরিয়া আছে, নিউরোপ্যাথি আছে, তাহলে এটা কোন ডিজিজ হওয়ার সম্ভাবনা? ইজিপি। এটা একজনের যদি পালমোনারি ইউসিনোফিলিয়ার সাথে অ্যাজমা লাইক ফিচার থাকে, সাথে নিউরোপ্যাথি থাকে, অন্য অর্গান ইনভলভমেন্ট থাকে, তাহলে এটা হচ্ছে ইজিপিএ বা চার্কস্টস সিনড্রোম। এই জন্য ভাস্কুলাইটিস গুলো আপনারা খুব ভালো করে পড়বেন। আপনাদের কিন্তু পরীক্ষার হলে তাকায় আসু যেটা, ওইটা জেনারেল এক্সামিনেশনে দিয়ে দেয়। আমি একবার প্রথমবার যখন এফসিবিএস পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু জেনারেল এক্সামিনেশনে একটা তাকায় আসু রুগী দিয়ে দিচ্ছে। জেনারেল এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট সবাই সবার মতো করছে, আসলে তার মেইন ফাইন্ডিং ছিল তার পালসটা, ডাইন হাতে পালসটা একদমই অ্যাবসেন্ট ছিল। কথা বুঝতে পারছেন? তো পরীক্ষা হলে এই জন্য ভাস্কুলাইটিস খুব ভালো করে পড়তে হবে। তারপরে জায়ান্ট সেল আর্টারাইটিস, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভাস্কুলাইটিক ডিজিজ, এটা আপনাকে পড়তে হবে। জায়ান্ট সেল আর্টারাইটিস খুব ইম্পর্টেন্ট। আমাদের কোশ্চেন এটা শেষ। আর অস্পি আমরা খুব সোজা অস্পি দিচ্ছি। একটা অস্পি কি ছিল, একদম আমি ছবি দিয়ে অস্পি দিতে চাইছিলাম, আসলে সময় পাইনি। একটা তো একদম পেইন, সোয়েলিং, রেডনেস, বুঝাই যাচ্ছে এটা গাউট। তবে কেউ একজন বলতে পারে যে এটা সেপটিক হইতে পারে না, যেহেতু এখানে রিকারেন্ট এপিসোডস দেওয়া হয়েছে, এপিসোডিক বলা হচ্ছে, তাইলে সেখানে বুঝতে হবে যে এটা সেপটিক হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, তাইলে কোশ্চেনের লাস্ট স্টেম দেখবেন। কোশ্চেনের স্টেম দেখলে অনেক সময় বোঝা যায় আসলে এই অস্পিটা কোন রিলেটেড আনসার চাচ্ছে। কথা কি ক্লিয়ার? আমাদের কোশ্চেনের অস্পি যেটা বললাম, প্রথম অস্পি যেটা, সেটার মানে আমাদের ডায়াগনোসিস হচ্ছে গাউট। এখানে কোনো আর কোয়েরি নেই। কারো কোনো কোয়েরি আছে? জি না। প্রথম কোশ্চেনটা গাউটই অ্যান্সার, এটা কোনো কোয়েরি নাই। কেউ যদি বলে সেপটিক আর্থ্রাইটিস আসবে না কিনা, আসবে না, অনেক কারণে আসবে না। এখানে রিকারেন্ট এপিসোড বলা হয়েছে, সেজন্য আসবে না। এখানে কোশ্চেনের লাইফস্টাইল মেজার্স এর কথা বলছে, সুতরাং আসবে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত কোশ্চেন করি। একটা ডায়াবেটিক এবং সিকেডির পেশেন্ট, একটা সিকেডির পেশেন্ট যদি গাউট নিয়ে প্রেজেন্ট করে, তার বেস্ট ট্রিটমেন্ট অপশন কোনটা একুইট অ্যাটাকের জন্য? কোলসিসিন। স্টেরয়েড। স্টেরয়েড না না, কোলসিসিন। কলসিসিন। কথা বলতেছেন, এটা কিন্তু পিওর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি অবশ্যই এখানে ডিটেলস দিতে পারতাম, তার ব্লাড সুগার কত, ব্লাড প্রেশার কত, ওগুলো তো আমি গেলাম না। একটা ডায়াবেটিক সিকেডির পেশেন্ট, তাকে গাউট নিয়ে প্রেজেন্ট করছে, আমার বেস্ট ট্রিটমেন্ট অপশন কি? বেস্ট তো স্টেরয়েড দিলে ডায়াবেটিস আনকন্ট্রোলে হবে, কলসিসিনটা বেস্ট অপশন হতে পারে। কলসিসিন। আচ্ছা, এবার আসেন আমি অ্যানসার একটা একটা করে বলি। NSAID আমরা দিব না, যেহেতু এখানে বলছে তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, দিব না। আবার হাইপারটেনশন যদি
হাইপারটেনশনও বাড়বে, আমরা দিব না। কেন স্টেরয়েড আমরা দিতে পারি, তবে যেহেতু ডায়াবেটিক বলছে আপনি বুঝতে হবে যে ডায়াবেটিস তার স্টেরয়েডে আনকন্ট্রোল হইতে পারে, ডিকে তে চলে যেতে পারে, সুতরাং এখানে স্টেরয়েড বেস্ট অপশন না। 3 নাম্বার হচ্ছে কলকিসিন। যারা কলকিসিন নিয়ে খুব হাবিজাবি করতেছে, কলকিসিন কিন্তু এই রোগী দেওয়ার আগে কি বলেন তো, ইউজুয়ালি কথা হচ্ছে আমরা 12 ঘন্টার মধ্যে দিব। আর রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে ডোজ রিডাকশন করতে হবে। তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোগী একটা ড্রাগস পাইতে পারে যেটার কারণে খুব বেশি প্রিফার করবো না। কি জন্য বলেন তো? ফেবুসস্টেট দেওয়া যায় ভাইয়া, এটা ডোজ রিডাকশন লাগে না। থায়াজাইড ডায়ুরেটিক পেতে পারে। ইন্টারআর্টিকুলার ইনজেকশন ওকে দেয়। এখানে আপনারা এটা সিঙ্গেল মনোঅর্থাইটিস যদি হয়। আপনি শুনেন, ফেবুস্টেট কি অ্যাকিউট গাউটের ট্রিটমেন্ট অপশন? না, ফেবুস্টেট অ্যালোপিরিনল দেওয়া যাবে না অ্যাকিউট কন্ডিশনে। ভাই ইন্টারআর্টিকুলার দিলে মনে হয় এটা সবচেয়ে সেফ আমার থাকে। গাইডলাইন শুনেন, আমি যদি জানতে চাই অ্যাকিউট অ্যাটাকের ট্রিটমেন্ট, সেটা এক জিনিস, আর আপনি যেটা ফেবুস্টেট অ্যালোপিরিনল, এটা তো অ্যাকিউট অ্যাটাকের ট্রিটমেন্ট না, এটা হচ্ছে প্রোপাইলেক্সিস, এটা হচ্ছে ইউরেট লোয়ারিং থেরাপি, এটা হচ্ছে সাবসিকুয়েন্টলি আমি দিব। সেটা কখন দিব সেটা নিয়ে ডিবেট আছে। আপনারা যেরকম বলতেছেন অ্যাকিউট অ্যাটাকে দেওয়া যাবে না, আমাদের ইন্ডেক্স বডিগুলার কিন্তু এরকম রিকমেন্ডেশন নেই। যদিও আমরা 2 সপ্তাহ পরে শুরু করি, তবে এটার কোনো রিকমেন্ডেশন নেই। কেউ যদি বলে যে আমি প্রথম দিনে দিয়ে দিব, এটা তাকে মানে এই কথাটা শুনেন, আপনাদের এখানে কনসেপশন ক্লিয়ার না, আমি শতভাগ নিশ্চিত। ফার্স্ট কথা হচ্ছে গাউটে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার অ্যাকিউট যে অ্যাটাকটা হয়েছে সেটা ম্যানেজ করার জন্য আমাদের ট্রিটমেন্ট অপশন, আর একটা হচ্ছে তার যাতে বারবার এই অ্যাকিউট অ্যাটাকটা না হয় সেটার জন্য আমাদের ইউএলটি বা প্রোপাইলেক্সিস একটা ট্রিটমেন্ট। আমি তো সিনারিওতে বলছি তার অ্যাকিউট অ্যাটাকের জন্য আপনি বেস্ট ট্রিটমেন্ট অপশন কি, সেখানে আপনারা এই ফেবুস্টেট অ্যালোপুরিনল এগুলোর কথা আনতেছেন। দে আর নট দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট অ্যাটাক। এটা হচ্ছে প্রোপাইলেকটিক্যালি আমি পরে দিব, সেটা প্রথম থেকেই দিব না, 2 সপ্তাহ পরে দিব, সেটা আলাদা ইন্টারজি। কিন্তু সেগুলো কোনো অ্যাকিউট ফেবুস্টেট খেলে কি অ্যাকিউট অ্যাটাক সাবসাইড করবে নাকি সাথে সাথে? এটা কি ব্যথা কমাবে? ফেবুস্টেট কি ব্যথা কমাবে? কমাবে না। আপনারা পরে দেখবেন গাউটের পেইন কিন্তু ড্রাগন পেইন, সিভিয়ার ট্রিমেন্ডাস পেইন হয়। সেটা ফেবুস্টেট বা অ্যালোপুরিনল তো ইউরিক অ্যাসিড কমাবে, তার পেইন তো কমাবে না। আচ্ছা, আমরা কলকিসিন, এটা আপনারা পারেন নাই, খুব ইজিয়েস্ট কোশ্চেন ছিল। যেহেতু রোগীটা সিকেডি ডায়াবেটিস বললাম, এই রোগী মোস্ট লাইকলি স্টেটিন পায়। স্টেটিন পাওয়া রোগীরে কলকিসিন দিলে কি প্রবলেম হবে বলেন তো? কি হইতে পারলেন না, আমি হতাশ হইলাম। এটা কলকিসিন হচ্ছে এনজাইম ইনহিবিটর। কেউ যদি স্টেটিন পায় এবং সেটা মোডার একটু হাই ডোজ হয়, আপনি যদি ওই রোগীরে কলকিসিন দেন তাহলে কিন্তু স্টেটিন ইনডিউস মায়োসাইটিস হবে। কথা ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। তাহলে আপনি দেখেন এনএসআইডি এই রোগীর জন্য ভালো না, তারপরে কলকিসিনও ভালো না, ওরাল স্টেরয়েডও ভালো না। এবার বলেন কি দিবেন? ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন। ভেরি গুড, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন ফর দিস ট্রিটমেন্ট পেশেন্ট। আর এর বাইরে বায়োলজিক ওই ক্যানাকিনুম্যাব যেটা, এটা পাওয়া যায় না প্র্যাকটিক্যালি এই রোগীর জন্য। আসলে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড হচ্ছে বেস্ট অপশন। এখন আবার বলবেন যে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড কি ডায়াবেটিস বাড়াবে না? ওইটাতে আমরা খুব লোয়েস্ট ডোজ ইউজ করি। গাউটে স্টেরয়েডের ডোজ ইউজুয়ালি লোয়েস্ট হয়। ওরালটাও দেখবেন খুব কম, অল্প দিনের জন্য দেই। ওরাল স্টেরয়েডে আমরা 3 দিন বা 5 দিনের জন্য দিই। ইন্ট্রা-আর্টিকুলারও যেহেতু স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, এমটিপি জয়েন্ট, ওইখানে খুব অল্প পরিমাণ স্টেরয়েড লাগে, সুতরাং ওইটার বেস্ট অপশন হচ্ছে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড। আচ্ছা, ওইটা মেনশন 1 ক্লিনিক্যাল সাইন ইউ উইল লুক ফর, এটা দিতে পারেন যে কোনো। যেহেতু আমি জয়েন্টের বলেই দিছি পেইন, সোয়েলিং, রেডনেস, সুতরাং আপনি আর ওই জয়েন্টের দিকে কনসেন্ট্রেট করবেন না,
আপনার এই রোগীর দেখবেন কোন টোফাই আছে কিনা, আঙ্গুলে কোন পডাগ্রা আমরা বলবো কেন, এটা যেটা হচ্ছে অ্যাকিউট। হ্যাঁ কোনটা? পডাগ্রা কি? পোডাগ্রা মানেই তো হচ্ছে পেইন, সোয়েলিং, রেডনেস, যেটা সেটাকেই তো একসাথে পোডাগ্রা বলে। আমি না, তো এটা কি সাইন, একটা সাইন দেখতে বলছি, ওইটা তখন কি এটা কি ডাইরেক্টলি এটা বলবো কিনা, নাকি শুধু পোডাগ্রার বর্ণনা তো আমি আমার হসপিটালে লিখেই দিছি, তাইলে আপনি ওইটা আর কেন বলবেন? আপনি আলাদা বলবেন। কথা বুঝা গেছে? টেন্ডারনেস ভাইয়া, টেন্ডারনেস যে বেড লেটিং সহ্য করতে পারে না, সেই কথাটা লিখে দিছি হসপিটালে। সেইখানে যদি আপনাকে একটা সাইন বলে, আপনি বলবেন যে সবচেয়ে বেটার হচ্ছে, আচ্ছা শেষ করে দিচ্ছি 5 মিনিট। আপনি এখানে বলবেন মেইন হচ্ছে টফি, আর প্রেসিপিটেটিং 4 ড্রাগ, সেটা আপনারা পারেন, প্যারাসিনামাইড, ওই যে অ্যাসপিরিন, থায়াজাইড, ডায়ারিটিক্স, ওগুলা বলবেন। 5 ট্রিটমেন্ট বলা হয়েছে, লাইফস্টাইল মেজার্স আপনাদেরকে বলা হয়েছে। এর বাইরে সেকেন্ড হসপি আমাদের কি ছিল, ওইটা আমাদের সিকেডির একটা কোশ্চেন দেওয়া ছিল, দেখছেন? এই কোশ্চেন দেওয়া থাকলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন না। এই ক্যালসিয়াম ফসফেট, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলা কিন্তু ভ্যালু সহ মুখস্থ থাকবে। ভাই একটা প্রশ্ন ছিল যে টফি যে দেখবো আমরা, তো যে প্রেজেন্টেশনটা একুইট কথা বলছে, এখন আরো যদি বারবার টফি বলবো কিনা? যাদের বারবার হয় তাদেরই টফি থাকে, বুঝতে পারছেন? যাদের বারবার হয় তাদেরই টফি থাকে। আচ্ছা, আর লাস্ট হসপিটাল কি ছিল? ইনফ্লামেটরি ব্যাক পেইন, এটা পার্সেল। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করি। আচ্ছা ভাইয়া, একটা নন একাডেমিক কোয়েশ্চেন করি, একটু যদি অ্যালাউ করেন। সংক্ষিপ্ত। আচ্ছা, আপনি তো এমআরসিপিও দিচ্ছেন, ইনশাআল্লাহ পাস করে যাবেন। তা ভাইয়া, এফসিপিএস এর যে পরীক্ষার যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা রিটেন বা এগুলা, এটার কি মানে আসলে আর একটু মানে চেঞ্জ, পরিবর্তন দরকার আছে কিনা, মানে স্ট্যান্ডার্ডাইজেশন যেটা, এটা আপনি কি মনে করতেছেন? আপনি তো পাস করছেন। ভাইয়া কিভাবে বলবে সেটা? ভাইয়া কিভাবে বলবে? না না, আপনার মতামতটা একটু শুনতে চাই আর কি, আপনার অভিজ্ঞতা থেকে। আতিক জলিল স্যাররা বলবেন। খুব কঠিন কোশ্চেন, তবে মূল জিনিস হচ্ছে কি, এফসিপিএস বলেন এমআরসিপি বলেন, কারিকুলাম কিন্তু সেম। এমআরসিপি অলমোস্ট ডেভিডসন বেসড একটা এক্সাম, মোস্ট অফ দা টপিকস ডেভিডসন থেকেই আসে। এফসিপিএস এ মোস্ট অফ দা টপিকস ডেভিডসন থেকেই আসে। প্রবলেম হচ্ছে মানে আমাদের কোশ্চেনের মানগুলা আর একটু ভালো করা দরকার, আমাদের কোশ্চেনের মান আর একটু ভালো করা দরকার। কনফিডেন্সিয়াল ইস্যু, আমার অবশ্যই এবার কোশ্চেন সেটারের মধ্যে ইনভাইট করছে, কিছু কোশ্চেন দিতে বলছি, দিয়ে দিবনি। পার্ট 1 অবশ্যই, এগুলো আপনাদের লাগবে না, আমাকে পার্ট 1 এর জন্য কিছু কোশ্চেন দিতে বলছে। আমাদের কোশ্চেন গুলো আর একটু ইমপ্রুভ করা দরকার। আপনারা এমআরসিপির কোশ্চেন দেখলে বুঝবেন কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড অনেক হাই থাকে। আর প্র্যাকটিক্যাল যদি বলেন, মানে আমি হচ্ছে খুব বিরুদ্ধচারণ, আমি এক্সামিনার হিসাবে খুব খারাপ। আমার কাছে অনেক সময় মনে হয় এখন অনেকে খুব অল্প করেও পাস করে যায়, এটা আমার পছন্দ হয় না। কেউ কম করে পাস করে যায়, এটা আমার পছন্দ না। এই জিনিসটাতে এফসিপিএস আর একটু কনসেন্ট্রেট করা দরকার, যে কিভাবে কম পড়া লোকের দেখে বুঝতে পারবে এই লোকটা ভালো করে নাই, তথাপিও দেখা যাচ্ছে ওরা পাস করে যাচ্ছে। ভাইয়া কিছু মনে না করলে ভাইয়া কম পড়া বেশি পড়া তো এটাকে সাবজেক্টিভ ইস্যু ভাইয়া। আমি তো ভাই অনেক বেশি পড়েও আমার সিআই মোড়ে এখনো পাস করতে পারে নাই, কিন্তু ভাই এটাকে সাবজেক্টিভ ইস্যু না ভাই, এভাবে বলা কি ঠিক হলো ভাইয়া? আমি বলি, আমি মানে আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত, আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, আমার কাছে মনে হয়েছে তার আরো কিছুদিন লাগবে, কিন্তু সে দেখি পাস করে গেছে। আমার এই অভিজ্ঞতা। যাদের মানে হাতের লেখাটা আসলে স্লো, এবং যারা একটু মানে লেখাটা খারাপ, যাদের হাতের লেখা বা একটু স্লো, যাদের কিন্তু পড়াশোনা করছে, সবই বুঝে, কিন্তু তাদের জন্য এই রিটেন, এই সমস্ত যে ব্রড কোয়েশ্চেন সহ এগুলা তো খুব মানে ইয়া হয়ে যায় আর কি। মানে এমআরসিপি তো ওই ধরনের বোধহয় এরকম নাই, বা ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলা। এগুলো নিয়ে আমরা পরে আরেকদিন কথা বলবো। আপনারা রিউমাটোলজি ভালো করে পড়েন, আপনাদের জন্য সলভ শিট আমি দিয়ে দিব ইয়ার কাছে, আনিস ভাইয়ের কাছে। আর কারো কোনো কোয়েরি থাকলে আমাকে পরে নক করেন, সবকিছুর আমি চেষ্টা করব ডেলিভারি করার জন্য। আর আমার গত কয়েকটা দিন আসলে স্ট্রেস গেছে, আমি হচ্ছে দুঃখিত।
আমি আসলে মানে কয়েকটা দিন খুব স্ট্রেসে গেছি। আমি নোয়াখালী মেডিকেল থেকে রিলিজ নিছি, ডেপুটেশনের অর্ডার বের করতে খুব কষ্ট হয়েছে। আজকে ডিজিতে জয়েন করছি, আলহামদুলিল্লাহ আমার এখন সব ঝামেলা শেষ। এখন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ সামনে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ থ্যাংক হাফেজ, ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাস কোন আগে নিব? ল্যাপটপ নাই। সেকেন্ড ক্লাসটা এই লিংকেই শুরু হবে 7:10 দিকে।